সংগঠনটি, এই সাম্প্রদায়িক সংগঠনটি তারা যে হামলা করেছে, আমরা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছি। কারণ হচ্ছে কি, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে এই সংগঠনের নাম ব্যবহার করে যারা এই কাজটা করছে, অবশ্যই তারা সাম্প্রদায়িক গোষ্ঠী। নিজের ভাই ভাই হিসেবে আমরা চলাফেরা করি, আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে দেখা গেছে, সেখানে ইউনূসের সরকারের মাধ্যমে যে চলছে, আমি বারবার ধিক্কার জানাই। আর তারপরে এখন আদিবাসীর উপরে অত্যাচার চলছে, এটা খুব দুঃখজনক, নিন্দনীয় বিষয়। আর যারা সেখানে আদিবাসী যেখানে পদাধিকার রয়েছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। ছবিটা এবার আজ আপনাদের সামনে রাখতে যাচ্ছি, তা হয়তো অনেকের পছন্দ হতেও পারে কিংবা নাও হতে পারে, কিন্তু দেখানোটা অত্যন্ত দরকারি। আদিবাসী নারীদের ওপর অত্যাচার চলছে। এর আগে এই খবর যখন আপনাদের সামনে রেখেছিলাম, যখন এই বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন করেছিলাম, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি নানান রকম মন্তব্য করেছেন। কখনো কেউ বলেছেন, হাসিনা সরকারের সময় কি আদিবাসীদের ওপর অত্যাচার হয়নি, নাকি এই প্রথমবার শুধুমাত্র আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, আদিবাসীদের নিয়ে আমরা এর আগে কথা বলিনি। কিন্তু যখন প্রসঙ্গ ওঠে আদিবাসীদের ওপর অত্যাচার নিয়ে, তখন আমরা ট্রাইব টিভি বাংলা সেই ইস্যুকে তুলবই। এবং সেই বিষয়কে কেন্দ্র করে ঠিক কী ছবি ধরা পড়েছিল বাংলাদেশে, আপনাদের সামনে একটু ব্রিফ আকারে জানানোর চেষ্টা করব। মূলত যা খবর আসছে, জাতিসত্তার অধিকার চাইতে গিয়ে এক প্রকার রক্তাক্ত হতে হয়েছে আদিবাসী তরুণীকে, বিশেষ করে আদিবাসী তরুণীকে মারধর এবং তার সঙ্গে সঙ্গে শ্লীলতাহানি। এ ছবি বাংলাদেশের ছবি। হ্যাঁ, আমি এটা কখনোই বলছি না যে কোনো রাষ্ট্রে এইরকম ঘটনা ঘটে না, এই রাষ্ট্রে এই ঘটনা ঘটে না, এটাও আমি বলছি না। কিন্তু প্রসঙ্গ উঠছে একের পর এক এই ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ এই প্রথমবার নয়, এর আগেও আদিবাসী নারীদের ওপর, বিশেষ করে আপনাদের সামনে রেখেছিলাম ট্রাইব টিভি বাংলার পর্দায়, যেখানে স্পষ্ট ভাষায় আপনারা দেখতে পেয়েছিলেন আদিবাসীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদিবাসীদের জায়গা দখলও করে নেওয়া হয়েছে। এক প্রকার তারা নিজেদের জায়গায় নিজেদের কাজ করতে গিয়েও তাদের নানা রকম বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। আমি বলছি, সংখ্যালঘু এতদিন ধরে অত্যাচারিত হচ্ছিলেন ঠিকই, তার সঙ্গে সঙ্গে আদিবাসীরাও সেখানে অত্যাচারিত হচ্ছেন একের পর এক। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, ধর্মনিরপেক্ষ এই শব্দটিকেই বাংলাদেশ থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে। অর্থাৎ বাংলাদেশ সরকার সরাসরি এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে উঠিয়ে দিতে চাইছেন। শুধু তাই নয়, আদিবাসী এই শব্দটি নাকি দেশদ্রোহিতার নজির তৈরি করে। অর্থাৎ আদিবাসীরা আদতেও দেশদ্রোহী, এরকম তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। আচ্ছা, পাগল হয়ে গেছে ইউনূস সরকার? আমাদের আজকের প্রশ্ন এটাই। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। আজ আলোচনার মূল বিষয় অমানবিক বাংলাদেশ। প্রথমে একটি বিস্ফোরক প্রতিবেদন আপনাদের সামনে রাখি, অনেকগুলো ছবি আপনাদের সামনে রাখছি, তারপরে বিশদ আলোচনায় আসছি। দেখুন। প্রকাশ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে আক্রান্ত আদিবাসী চাকমা তরুণীরা। তাদের শ্লীলতাহানির পাশাপাশি মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকায়। অভিযোগ, ঢাকা মহানগর পুলিশের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা হামলাকারীদের বাধা দেননি, উল্টে নিরীহ আদিবাসীদের মারধরে ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছে পুলিশ ও সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে, বাংলাদেশের নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্য বইয়ে একটি গ্রাফিতি ছাপা হয়েছিল। ওই গ্রাফিতিতে একটি গাছের 5টি পাতাকে বাংলাদেশের 5টি সম্প্রদায় হিসেবে দেখানো হয়েছিল, তার মধ্যে ছিল আদিবাসী সম্প্রদায়। কিন্তু ওই গ্রাফিতি বদলানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্তাদের চাপ দেন জামায়াত ইসলামীর শাখা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই হুমকির মুখে গ্রাফিতি বদল করে এনসিভিটি কর্তৃপক্ষ। বুধবার ওই গ্রাফিতি ফের পাঠ্য বইয়ে ফেরানোর দাবিতে এনসিভিটি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে ক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। গত কয়েক শতাব্দী ধরে পাঠ্য বইয়ে আদিবাসীদের সম্পর্কে যে ভুলভাল নানা ধরনের তথ্য উপস্থাপন করা হয়েছে। কিছু বইপুর সংগঠন যারা বাংলাদেশ থেকে আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে বেরো লেগেছেন। ওই সময়েই আদিবাসী ছাত্র জনতার ওপরে হামলা চলে, নির্মমভাবে মারধর করা হয় আদিবাসী ছাত্র জনতাকে।
মারধরের পাশাপাশি প্রকাশ্যে বেশ কয়েকজন আদিবাসী তরুণীর শ্লীলতাহানি করা হয়। অভিযোগ, এই হামলার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম। নিমিষেই রণক্ষেত্র পরিণতি হয় এনসিটিভি সংলগ্ন রাজপথ। হামলার জেরে আহত হন অনেকেই। ঘটনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর দাবি, ভারতের ইন্ধনে ঢাকায় অরাজকতা তৈরির চেষ্টা করেছিল আদিবাসী সম্প্রদায়। বাংলাদেশের সাধারণ মানুষই ওই ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দিয়েছে। পাল্টা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যারা আমাদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় আমরা বলছি যে আগামী 17 জানুয়ারি আমরা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। গুরুতর জখম হয়েছেন আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি ম্যাথিউ চিরান। বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক ফুটন্ত চাকমা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী রুবাইয়া শ্রেষ্ঠা তঞ্চুখা। আহতদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কার্যত যে ছবিটা আপনাদের সামনে রাখলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আজকের এই ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আদিবাসীদের ওপর অত্যাচার হচ্ছিল এতদিন, এবার তারা রাস্তায় তাদের বিক্ষোভ প্রদর্শন করলে তাদের গলা টিপে ধরা হচ্ছে, রক্তচক্ষু দেখানো হচ্ছে আদিবাসীদের। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে তাদের বিক্ষোভ বা তাদের কর্মসূচি করতে দেওয়া যাবে না। কে বলছেন, কারা বলছেন? আদেও ইউনূস সরকার বলছেন তো এইসব, নাকি ইউনূস সরকারের আড়ালে আদেও মৌলবাদীদের আস্ফালন চলছে? তার কারণ যে ছবিটা ধরা পড়ছে সে ছবি তো সেটাই প্রকাশ করে। একের পর এক বাংলাদেশ ইস্যুতে যখন আমরা কভারেজ করছি, যখন আমরা একের পর এক নিউজ করছি, তখন অনেকের অনেক খারাপ লাগছে, শুনতে খারাপ লাগছে। তাদের মনে হচ্ছে বাংলাদেশের এগেনস্টে ভারতের গণমাধ্যম, ভারতের মিডিয়া এসব কথা বলছে। কিন্তু একবারও ভেবে দেখছেন না, একটি রাষ্ট্রের সঙ্গে একটি রাষ্ট্রের সম্পর্ক তখন ভালো থাকে যখন সেখানে সম্প্রীতির বার্তাটা খুব ভালো করে ভেতরে ইনজেক্ট হয়। কিন্তু অন্তত বাংলাদেশের যে ছবিটা ধরা পড়ছে তাতে সম্প্রীতির বার্তা বা সম্প্রীতির ছবি তো অনেক দূর, তার চেয়ে অনেক বেশি আস্ফালন হচ্ছে নিপীড়নের, অত্যাচারের। একের পর এক সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আদিবাসী জনজাতির মানুষকেও এখন আক্রমণ করতে শুরু করা হয়েছে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আদিবাসী অর্থাৎ এই শব্দটি নাকি দেশদ্রোহিতার প্রকাশ। এসব কি? একের পর এক ছবি কেন ধরা পড়ছে এরকম? বাংলাদেশের এই বিষয় নিয়ে কথা বললে ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। আমরা বলছি অমানবিক বাংলাদেশ, আমরা বলছি এ বাংলাদেশের ছবি আমরা এর আগে কখনো এভাবে দেখিনি, অন্তত জ্ঞানত অবস্থায় দেখিনি। 71-এর বাংলাদেশ এই একই স্মৃতি আবারও উস্কে দিচ্ছে 2024 থেকে 25-এর এই দোরগোড়ায়। কেন হচ্ছে জানার চেষ্টা করব, কি বিশ্লেষণ জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। যারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়বেন, থাকবেন আমাদের সঙ্গে মাননীয় অমলেন্দু দত্ত, অ্যাডভোকেট, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে থাকবেন মাননীয় জোয়েল মুর্মু, বিজেপি এমএলএ, এবং আমাদের সঙ্গে থাকবেন মাননীয় খোকন মুর্মু, আদিবাসী পরিষদের সদস্য, এবং থাকবেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। খোকনবাবু থাকছেন বাংলাদেশ থেকে। আমি তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে ছবিটা আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম সে ছবিটা নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধে হয়নি যে আদিবাসীদের ওপর এই অত্যাচার, এটা মেনে নেওয়া কি আদৌ যায়? আদিবাসীদের তাদের বিক্ষোভ, তাদের আওয়াজ, সেটাকে এইভাবে দমবন্ধ করে দেওয়া যায়? আপনাকে জানিয়ে রাখবো, ভারতের যারা দর্শক রয়েছেন, যারা আমাদের 7টা শো দেখেন, তারা নিশ্চয়ই কার্যত বুঝতে পেরেছেন যে বাংলাদেশের এই আবহে বাংলাদেশ নানান রকম আক্রমণ করতেই পারে, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সংঘাত থাকতে পারে, কিন্তু এ তো শত্রু আমার মিত্র, এই ছবিটাই ধরা পড়ছে। তার কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিনের পর দিন আরও দৃঢ় হচ্ছে, আরও গাঢ় হচ্ছে। আসবো আলোচনায়। আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন, আপনাদের সামনে বলেছিলাম যারা যারা জুড়বেন তারা প্রত্যেকে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছে। আমি প্রথমেই জোয়েল মুর্মু বাবুর কাছে যাব। জোয়েলবাবু, যে ছবিটা ধরা পড়ছে আদিবাসীদের সঙ্গে, যেভাবে এর আগেও আমরা
কভার করেছিলাম বাংলাদেশের এই কথা, যেখানে আদিবাসীদের ওপর রীতিমতো নিপীড়ন চলছে। এখন তো আদিবাসীদের দেশদ্রোহী বলা হচ্ছে। জোয়েল বাবু, আমি বলতেই চাইছি, আপনারা জানেন যারা আমাদের যে বাংলাদেশিতে আদিবাসী মানুষজন আছে, সেখানে আদিবাসী সমাজের যে আজকে যারা স্টুডেন্টরা আন্দোলনে নেমেছিল আদিবাসীদের ভাষাকে রক্ষা করাবার জন্যে, সংস্কৃতকে রক্ষা করাবার জন্যে, সেখানে তারা আন্দোলন করতে পারে। সেখানে সংবিধানের রাইট আছে, যে কোনো মানুষ তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে জানানো, এটা কিন্তু রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আর রাইট থাকার পর আজকে যেখানে আদিবাসীরা আজকাল শ্লীলতাহানি হয়েছে, আর সেখানে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে হসপিটালে ভর্তি হয়েছে, এটা সারা বিশ্ব জুড়ে দেখেছে। ওইখানকার যে মূল্যবাদী যে সরকার চলছে ইউনূসের নেতৃত্বে, সেখানে আদিবাসীদের ভাইয়ের উপরে যে আক্রমণ চালিয়েছে, এটা আমি প্রথমে ধিক্কার জানাই। আদিবাসী উপরে যারা আজকে গরিব মানুষ যদি থাকেন, তারা আদিবাসী মানুষ, আর আদিবাসী মানুষের উপরে ন্যায্য আন্দোলন করতে গিয়ে, ন্যায্য কথা বলতে গিয়ে তারা সহ্য করতে পারেনি বলে আজকে বাংলাদেশি সরকার আজকে এটা করেছে। কিন্তু দিন দিন আজকে বাড়ছে, যেভাবে সমস্ত জাতিদের উপরে আক্রমণ আপনারা দেখেছেন। আজকে স্টুডেন্ট আন্দোলন করেই তারা আজকে ইউনূসের সরকার এসেছে, শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, এবং আন্দোলন করতে গিয়ে, আসল কথা বলতে গিয়ে আমাদের আদিবাসী মানুষকে সেখানে নিপীড়িত, সেখানে শাসিত, সেখানে যেভাবে তাদেরকে জেলখানা বা আবার যেখানে মারধর হয়েছে, সেখানে কিন্তু খুব দুঃখজনক বিষয়। আমরা যারা আছি, যেখানে যেখানে আদিবাসী মানুষজন আছি, পৃথিবীর মানুষজন যারা রয়েছি, বিশ্বের মানুষজন যারা রয়েছি, সমস্ত জায়গার মানুষ যারা রয়েছি, তারা আমি বলবো যে বাংলাদেশি সরকারকে ধিক্কার জানানোর জন্যে। কেন বলবো? তারা সঠিক আন্দোলন কেন করতে পারবে না, নিজের কথা কেন বলতে পারবে না, তার জন্যে খুব সমস্যা। আমি বলবো সমস্ত আদিবাসী এক হয়ে আন্দোলন করুক, যে তাদের পাশে আদিবাসী মানুষ, আমি একজন আদিবাসীর পাশে আদিবাসীরা রয়েছে। বুঝতে পেরেছি। আমি খোকনবাবুর কাছে যাব। খোকনবাবু, যে ঘটনা গতকাল ঘটেছে এবং আজ যে ঘটনার আরও বেশি করে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, এই ঘটনাকে আপনি সমর্থন করেন? নমস্কার। খোকনবাবু, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্পষ্ট, বলুন। জি হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ দেই। আমি প্রথমে বলে নিতে চাই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হওয়ার কথা না। আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা শুনলাম যে মাননীয় জুয়েল গমকে মহাশয় উনি যে বক্তব্য দিয়েছেন, এখানে আমার মনে হয় যে একটু ক্লিয়ার করা দরকার আছে যে এটা অবশ্যই এটা আদিবাসীদের একটা প্রোগ্রাম ছিল গতকালকে, যে নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক, সেখানে একটা গ্রাফিতি নিয়ে, যে গ্রাফিতির মধ্যে আসলে গণ অভ্যুত্থানের সময় ছাত্ররা এঁকেছিল যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, এরকম 5টা পাতা। তার মধ্যে পাঠ্যপুস্তকে এই গ্রাফিতিটা দেয়া হয়েছিল এবং পরবর্তীতে কিছু একটা জোট এই পাঠ্যপুস্তক বোর্ডে গিয়ে সেখানে একটা প্রতিবাদ করে এবং এর প্রেক্ষিতে সেখান থেকে আদিবাসী শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়। তার ওই প্রেক্ষিতে গত 15 জানুয়ারিতে যে প্রোগ্রামটা ছিল আদিবাসী
ছাত্রদের, সেটার সাথে শুধু আদিবাসী ছাত্ররা ছিল না, এখানকার যারা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয় বাঙালিরাও সেখানে ছিলেন। তো পরবর্তীতে একটা অর্গানাইজেশন যারা বলে যে স্টুডেন্ট ফর সভরেনিটি, তারা হচ্ছে যে এই যারা হচ্ছে যে এনসিটিবি কাছে গিয়েছিল আদিবাসী এবং প্রোগ্রেসিভ জোটের ছাত্ররা, তাদের উপরে অতর্কিত একটা হামলা করে এবং হামলায় অনেক আদিবাসী ছাত্র সহ বাঙালি যারা প্রোগ্রেসিভ জোটের ছাত্র তারাও এখানে মারাত্মকভাবে আহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানাই। তো এটা ছিল আসলে ঘটনা, যে এটা অবশ্যই মানে আদিবাসীদের বিষয়ে, কিন্তু এতে যে বাংলাদেশের সব ধরনের মানুষের এটাতে সাপোর্ট আছে, শুধু আদিবাসীদের না। বুঝতে পেরেছি খোকনবাবু। কার্যত আপনার সঙ্গে আমি প্যানেল ডিসকাশন করে একটি বিষয় বুঝতে পেরেছি যে আপনি অত্যন্ত একজন বুদ্ধিজীবী মানুষ, এবং আপনি তৎক্ষণাৎ কোনো রিয়াকশান দেন না যতক্ষণ অবধি আপনি সেটা ডিটেলসে না জানতে পারেন কিংবা ডিটেলসটা না বুঝতে পারেন। আপনার থেকে আমি এতটুকু বুঝতে পেরেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি টোটাল ডিটেলসটা খুব ভালো করে আপনার সঙ্গে নিয়ে রেখেছেন। এবার আপনাকে আরও একটা বাইট একটু শোনাবো, একটি বক্তব্য শোনাই, তারপর একটু আপনার কাছে আসবো। দেখুন, আদিবাসী স্টুডেন্টরা মাঠে নেমেছিল, এটা শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের উপরে হামলা হয়েছে। কেন আমাদের উপরে হামলা করা হবে? স্টুডেন্ট ফর সভরেনিটি নামে যে সংগঠনটি, এই সাম্প্রদায়িক সংগঠনটি, তারা যে হামলা করেছে আমরা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছি। কারণ হচ্ছে কি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে এই সংগঠনের নাম ব্যবহার করে যারা এই কাজটা করছে অবশ্যই তারা সাম্প্রদায়িক গোষ্ঠী। আদিবাসী স্টুডেন্টরা মাঠে নেমেছিল, এটা শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের উপরে হামলা হয়েছে। কেন আমাদের উপরে হামলা করা হবে? স্টুডেন্ট ফর সভরেনিটি নামে যে সংগঠনটি, এই সাম্প্রদায়িক সংগঠনটি, তারা যে হামলা করেছে আমরা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছি। কারণ হচ্ছে কি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে এই সংগঠনের নাম ব্যবহার করে যারা এই কাজটা করছে অবশ্যই তারা সাম্প্রদায়িক গোষ্ঠী। খোকনবাবু, আপনার কাছে আমি আরও একবার আসবো, আপনি প্লিজ একবার বলবেন শুধুমাত্র আদিবাসীদের লড়াই ছিল নাকি সেখানে বাঙালিরাও ছিলেন? জি, আপনার কথায় আমি যথেষ্ট কষ্ট পেয়েছি যে আমি আসলে সেরকম কোনো বুদ্ধিজীবী মানুষ নয়। না, কষ্ট পাবেন কেন? জি, আপনাকে হার্ট করা বা অপমান করার আমার কোনো উদ্দেশ্য নয়। সদস্য, আপনি যে ফুটেজটা দেখিয়েছেন এটা হচ্ছে যে আজকে যে প্রোগ্রাম হয়েছে এটা হচ্ছে যে রংপুরে, এবং যিনি কথা বলেছেন আমাদের অত্যন্ত আদরের ছোট বোন রিনা মুর্মু। তা উনি ওনার হচ্ছে যে একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন, এবং উনি হচ্ছে যে প্রগতিশীল একটা ছাত্র জোটের সাথে আছেন, এবং এখানে বিভিন্ন ধরনের ছাত্র জোটের যে রিয়েকশন বা আমাদের আদিবাসী ছাত্রদের যে কিছু রিয়েকশন সেটা আপনি দেখিয়েছেন অবশ্যই। তো আমি যে কথাটা বলতে চেয়েছি, এখানে আদিবাসীদের সাথে অনেক বাঙালিরাও সংহতি জানিয়েছে, এতে কোনো তো দ্বিমত নেই। এবং হচ্ছে যে জুলাই আন্দোলনে কিছু যারা ছাত্র ছিল তাদেরও মাথা ফেটে গিয়েছে, এবং তার সাথে এখন তারাও হসপিটালাইজ। আপনি যদি বুঝতে পেরেছি খোকনবাবু, আপনাদের নেক্সট কি পদক্ষেপ থাকবে? আমি শেষ করি, আমাকে আপনাদের নেক্সট পদক্ষেপটা কি সেটা জানতে চাইছি। আমাকে শেষ করতে দেন। এবং আমি প্রথমেই বলেছি যে এই হামলাটা অত্যন্ত নিন্দনীয় এবং এতে আমরা ধিক্কার জানাই। এটা কখনো হওয়ার কথা ছিল না। এটা যারা করেছে তারা এটা ভুল করেছে। জি বলুন। আচ্ছা, আপনাদের নেক্সট পদক্ষেপ কি রয়েছে? আমাদের যে প্রোগ্রাম ছিল আজকে জাতীয় আদিবাসী পরিষদের, শুধু না আদিবাসী সর্বস্তরের মানুষজনের, এবং আমরা তাদের সাথে সংহতি জানিয়েছি এবং এই হামলার প্রতি আমরা নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। আমরা যেটা চেয়েছি যে অনতিবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক। ইতিমধ্যে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যে এই ঘটনার সাথে যারা জড়িত তারা সবাইকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা তাদেরকে প্রদান করা হোক। বেশ, আমি এই জায়গায় অমলেন্দুদার কাছে চলে যাবো। অমলেন্দুদা,
একটি বিষয় অত্যন্ত উদ্বেগজনক। একদিকে যখন আদিবাসীদের উপর হামলা হচ্ছে, তখন মেজর জিয়ার অব্যাহতির সম্ভাবনায় শঙ্কিত হয়ে পড়ছে নয়াদিল্লি। তার কারণ একের পর এক যেভাবে জঙ্গি সংগঠন বেড়ে উঠছে বাংলাদেশে, এবং আমাদের এই ভারতেও অনেক জঙ্গি পাওয়া যাচ্ছে, এবার সে জায়গায় মেজর জিয়ারও অব্যাহতি, কি বলবেন? দেখুন, একটা কথা, আজকে বাংলাদেশের কিছু কিছু নাগরিক সমাজ থেকেও একটা কথা উঠে আসছিল যে ভারতবর্ষে, আপনাদের ডিবেটে, যে ভারতবর্ষ তাদের ভারতবর্ষের জন্য তাদের দেশে অসুবিধা তৈরি হচ্ছে, বা ভারতবর্ষের জন্য তাদের। বিশ্বাস করতে পারবেন না অমলেন্দু দা, আমি যতবার এই প্রোগ্রাম করেছি আমাকে এমন এমন সব মন্তব্য করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, আমি খুব আপ্লুত। খোকনবাবু বললেন তাকে আমি বুদ্ধিজীবী বলাতে তিনি খুব হার্ট হয়েছেন, তিনি খুব কষ্ট পেলেন। আমাকে এমন এমন সব বক্তব্য পেশ করা হচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে তো আরো বেশি আশ্চর্যজনক হবে বিষয়টি। আমি তো বুদ্ধিজীবী বলেছি। অঞ্জনদা, আজকে আপনি এবং আপনাদের দায়িত্বশীল সংবাদ মাধ্যমের এই সমস্ত কাজের জন্যই কিন্তু বাংলাদেশে হিউম্যান রাইটস বা মানবাধিকার যে যতটুকুও আজকে বেঁচে আছে তাদের, সেটার জন্য আপনাদের কাজটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। আজকে আপনাদের এই সংবাদ মাধ্যমের এই সম্প্রচারের জন্য সেখানে হিন্দু জনগোষ্ঠী, সেখানে হিন্দু মা ভাই বোনেরা যতটুকু সাংবিধানিক তাদের অধিকার এখনো অর্জন করে বেঁচে আছেন বাংলাদেশে, একমাত্র আপনাদের জন্যই বেঁচে আছেন। কেন? সেখানে আইন বলে কিছু নেই। আইনের দ্বারস্থ যারা হচ্ছে তারা আইনের সুব্যবস্থা পাচ্ছে না। সেখানে আপনারা জানেন যে চিন্ময় প্রভুর যে অ্যাডভোকেটরা 56 জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তারাও 1 মাস 1.5 মাস আজকে জেলে ছিলেন। তো আজকে বাংলাদেশের সব থেকে বড় কথা, ভারতের দিকে তাকিয়ে তাদের বোঝা উচিত যে আদিবাসী সম্প্রদায়, আজকে আমরা এই প্যানেলে আমাদের ভারতীয় জনতা পার্টির জুয়েল মুর্মু, যিনি আমাদের আদিবাসী যে সমাজ আছে, আমাদের এসটি মোর্চা, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সাংগঠনিক মোর্চা আছে, সেই এসটি মোর্চার রাজ্য সভাপতিও জুয়েল দা, তো জুয়েল মুর্মুদা উপস্থিত আছেন। তো আদিবাসী সমাজ হচ্ছে ভারতীয় সংস্কৃতির ভিত্তি। ভারতীয় সংস্কৃতির হাজার হাজার বছর পুরনো যে সংস্কৃতি, যদি কেউ আধুনিকভাবেও বজায় রেখেছে বা এখনো সেই পুরনো সংস্কৃতিকে আঁকড়ে বা জমি আঁকড়ে বা পুরনো মাটি আঁকড়ে যে থাকা যাকে বলা হয়, সেই যদি কোনো বিশেষ সম্প্রদায় সেটা এখনো অক্ষুণ্ণ রেখেছে সামাজিকভাবে, সেটা হচ্ছে আদিবাসী সমাজ। এবং তারা জমি, জল, জঙ্গল এগুলোকে ভালোবাসেন, এদেরকে পুজো করেন। অর্থাৎ মডার্ন ভাবে যদি বলা হয়, মডার্ন যারা বুদ্ধিজীবী বা মডার্ন যারা চিন্তা ভাবনা করেন, বিজ্ঞান চিন্তা ভাবনা মনস্ক মানুষ, যেটা পরিবেশ রক্ষার কাজ আজকে করেন, সেই পরিবেশ রক্ষার কাজ তারা যুগে যুগে করে আসছেন। তো আদিবাসী সমাজ প্রত্যেকটি জায়গায় সমাজের ভিত্তি। সেই রকম আদিবাসী সমাজের উপর আক্রমণ, আজকে তারা বাংলাদেশে কেন আন্দোলন করেছিল না, বাংলাদেশের স্টুডেন্টরা, আদিবাসী সমাজের স্টুডেন্টরা তাদের শিক্ষা ক্ষেত্রে কোনো একটা শব্দ বাদ দেওয়ার প্রতিবাদ করছিল, যে তাদের সমাজের যে আদিবাসী সমাজের যে সংস্কৃতি, সেই শব্দটা বাদ দেওয়া মানে তাদের সংস্কৃতিকে বা তাদের সমাজকে অবমাননা করা বা তাদের সমাজকে বঞ্চিত করা। তারা তাদের সাংবিধানিক ভাবে বা সাংবিধানিক অধিকার রক্ষার জন্য, তাদের সমাজের অধিকার রক্ষার জন্য আজকে তারা আন্দোলন করছিল। কিন্তু সেই জায়গায় কি হলো, সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে জামাতি মদতপুষ্ট লোকেরা তাদের উপরে হামলা যখন করেছে, তাদের যে স্লোগান ছিল সেটা ছিল নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ, এইসব স্লোগান। তাহলে বাংলাদেশটা যে আজকে ইসলামিক কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে, ওখানকার যে আপনি শুনলে হয়তো আরো বেশি অবাক হবেন, ইতিমধ্যেই ধর্ম নিরপেক্ষ এই শব্দটিকে বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়ার প্রবণতা চলছে। অর্থাৎ সেখানে 90% নাকি মুসলমান রয়েছেন, ইসলাম ধর্মাবলম্বী লোকেরা রয়েছেন। অতএব হিন্দুদের যেহেতু সেখানে খুব একটা বেশি জায়গা নেই, তাই আলাদা করে ধর্ম নিরপেক্ষ এই শব্দটিকে রাখতে হবে বলে মনেই করছে না বাংলাদেশের সরকার। না, আদপে ওটা তো সরকারই নয়, এটা একটা উপদেষ্টা মণ্ডলী। সেই জন্য যেখানে কোনো নির্বাচিত সরকার কখনো থাকে না, যে দেশে নির্বাচিত সরকার থাকে না, সে দেশে অরাজকতা চলে। বাংলাদেশে আজকে এই যে হিন্দু সমাজের উপর অত্যাচার হচ্ছিল,
তারপরে আদিবাসী সমাজের উপর অত্যাচার হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের একটা অরাজকতা চলছে। বাংলাদেশ শাসন ব্যবস্থাটা এখন আর সেখানে কোনো সরকার বলে কিছু নেই, কিছু আতঙ্কবাদী জামাতি মদতপুষ্ট লোকেদের হাতে চলে গেছে। এবং এই যে উপদেষ্টা মণ্ডলী সাজিয়ে যাদেরকে বসানো হয়েছে, তারা তাদের জাস্ট ব্যাকডোর থেকে জামাতি বা আতঙ্কবাদীদের পরিচালিত হচ্ছে। এই যে আমাদের পুতুল নাচ হয় যেমন, সেই পুতুল নাচের মতন তাদের হাতে পায়ে তাদের কি হচ্ছে, দড়ি বাঁধা আছে। তারা যেভাবে পেছন থেকে জামাতিরা আতঙ্কবাদীরা দড়ি নাচাচ্ছে, এখানে সরকার সেইভাবে বলছে, বা সরকার নয় উপদেষ্টা মণ্ডলী সেইভাবে বলছে। আজকে ভারতবর্ষকে দেখে শেখা উচিত, বাংলাদেশের আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে সরকারি মদতে, বা সরকারের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি এই ঘটনার পরে, তার মানে সরকারি মদতেই হয়েছে। অথচ ভারতবর্ষ তার প্রতিবেশী রাষ্ট্রে, যেখানে মাননীয় অনারেবল প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাহলে আদিবাসী সমাজকে কিভাবে সম্মান দিতে হয় তাদের ভারতবর্ষ থেকে শেখা উচিত। আজকে বাংলাদেশে বসে অনেকে ভারতের সমালোচনা করছেন, কিন্তু সর্বধর্ম সমন্বয় কেমন করে করতে হয় সেটা ভারতবর্ষকে দেখে শেখা উচিত। আজকে আপনারা জানেন ভারতবর্ষের দিল্লিতে গত পরশুদিন তাদের বাংলাদেশের হাই কমিশনারকেও তলব করা হয়েছিল, এবং আমাদের কেন্দ্রীয় সরকার যথারীতি এই সমস্ত বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এবং লাস্ট 15 তারিখ তথা পরশুদিন যে গতকাল যে আদিবাসী সমাজের উপর আক্রমণ হয়েছে, এগুলোকে নিঃসন্দেহে তারা এগুলো অবজারভেশনে রাখছেন। এবং তাদের দেশ থেকেই তাদের ছাত্র সমাজের নেতারা বলেছেন আগামীকাল তারা তাদের উপদেষ্টা মণ্ডলীর যে মোহাম্মদ ইউনিস আছেন প্রধান, তার বাসভবনকে ঘেরাও করবেন। তো তাদের দেশ থেকে আগে প্রতিবাদ হওয়া উচিত, যেটা তারা প্রতিবাদ করছেন। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার সভাপতি, রাজ্য সভাপতি মাননীয় জুয়েল মুর্মুদাও বললেন যে আমরা যেমন বাংলাদেশে হিন্দু ভাই বোনেদের উপর অত্যাচারের জন্য পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সর্বস্তরে বাংলাদেশের হিন্দু ভাই বোনদের সমর্থনে এখানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করেছি। জুয়েল বাবু বললেন যে তিনি আহ্বানও দিলেন আপনাদের মাধ্যমে যে তাদের আদিবাসী সমাজ যাতে ভারতবর্ষের সমস্ত আদিবাসী সমাজ সমস্ত জায়গায় আমাদের এই যে বাংলাদেশের আদিবাসী সমাজ আছেন তাদের হয়ে বিক্ষোভ ইয়ে করেন, এবং তাদের উপরে এই যে আতঙ্কবাদী যে আক্রমণ নেমে এসছে তার তীব্র প্রতিবাদ সমস্ত রাস্তা জুড়ে করেন, সেটা তিনিও আহ্বান দিলেন। তো আমরা সবসময় বাংলাদেশের হিন্দু ভাই বোনেদের সাথে, আদিবাসী ভাই বোনেদের সাথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুকে বুক চিতিয়ে আছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে আছি। সব থেকে বড় কথা, এখানকার যে রাজ্য সরকার প্রতি কথায় বিভিন্ন কথা বলেন, কিন্তু এখানকার রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই গতকালের এই সেখানে আদিবাসী সমাজের মানুষের উপর, ভাই বোনেদের উপর, ছাত্রদের উপর, সব থেকে বড় কথা বাংলাদেশের যে সরকার এখন চলছে বা যে উপদেষ্টা মন্ডলী চলছে, তারা কিনা বলে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে চলে এসেছি, বা ছাত্ররা চেয়েছে বা সমাজ চেয়েছে বলে। তাহলে আজকে সেই ছাত্ররা আন্দোলন করছে, সেখানে নারায়ে তাকবীর ইনশাআল্লাহ বলে কেন আক্রমণ হয়েছে তার জবাবটা আমরা এখানকার রাজ্য সরকারকে চাই, রাজ্য সরকারের কাছ থেকে চাই। কেন না এরা এই অনুপ্রবেশকারীদের, এই বাংলাদেশে নারায়ে তাকবীর ইনশাআল্লাহ যারা বলে তাদেরকে বাংলাদেশের এইসব লোকেদেরকে পশ্চিমবঙ্গে বসে হাওয়া দিচ্ছে বলে বাংলাদেশেও পশ্চিমবঙ্গের এই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বা হিন্দুদেরকে যে পশ্চিমবঙ্গে আক্রমণ করছে মুর্শিদাবাদে বা অন্যান্য জায়গায়, এগুলো তাদেরকে দেখানো হচ্ছে যে তোমরাও সেখানে করো। এবং এই রাজ্য সরকার টোটাল এর জন্য অনেকাংশও দায়ী। এবং আপনারা জানেন বেড়া দিতে দিচ্ছে না, অনেক কিছু করতে দিচ্ছে না। আমি বুঝতে পেরেছি। আমি একটু গৌরাঙ্গদার কাছে যাবো। গৌরাঙ্গদা, আমরা বাংলাদেশের প্রশাসনের সাথে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও ধিক্কার জানাচ্ছি এই যা আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করার জন্য। অঞ্জনদা, আমি গৌরাঙ্গদার কাছে যাবো। গৌরাঙ্গদা, একদিকে একাধারে যখন আদিবাসীদের উপর সেখানে নির্যাতনের ছবিটা ধরা পড়ছে, তার কারণ তারা প্রোটেস্ট করছে, বিক্ষোভ প্রদর্শন করা বা আন্দোলন করাটা আমার মনে হয় না কোনো অংশে ভুল। তার কারণ যে কোনো গণতান্ত্রিক দেশে তাদের প্রত্যেকের আওয়াজ থাকতে পারে, তাদের প্রত্যেকের কথা বলার জায়গা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় তাদের গলা দাবিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সংখ্যালঘুদের ওপরও সেখানে দিনের পর দিন অত্যাচার চলছে। যা বললেন সরাসরি খোকনবাবু, সত্যি এটা তো নজিরবিহীন। এটা কেন হবে? বাংলাদেশেই বা কেন হবে, বা আমাদের দেশেও যদি হতো সেটা কেন হবে? এবং তার সঙ্গে একটি বিষয় অত্যন্ত আশ্চর্যজনক, 21 বছর হলেই সাংসদ হওয়া যাবে, এমনটাই বলা হচ্ছে বাংলাদেশে বৈষম্য বিরোধী নেতাদের স্বার্থে দায় ইউনূসের। গৌরাঙ্গবাবু, বললাম যে শুভ সন্ধ্যা সকলকে। আমরা খুব
এই যে চিত্রগুলা আমরা কখনোই দেখতে চাই না, কারণ ভারতবর্ষ আমাদের প্রতিবেশী দেশ, ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশকে আমরা ভারতবাসীরা এবং পশ্চিমবঙ্গের মানুষরা সবসময় আমরা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গই তো সবসময় নিজের ভাবি, এখনো ভাবি, মানে বাংলাদেশে আমাদেরই পূর্বপুরুষদের এদের পদচিহ্ন রয়েছে, বা জমি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমাদেরই পূর্বপুরুষরা ওখানে থেকেছেন। সুতরাং বাংলাদেশ আমাদের আত্মার সাথে যুক্ত, এবং বাংলাদেশের কবি সাহিত্যিক থেকে শুরু করে প্রত্যেকে আমাদের সবসময় আমাদের মনের মণিকোঠায় স্থান পাবে। আজকে যে চিত্র দেখতে পাচ্ছি, যারা বলেছিল শেখ হাসিনাকে সরিয়ে দিলে পরে সেখানে সংবিধান ভালো হবে, সেখানকার মানুষদের প্রগতিশীল হবে, উন্নত হবে, তাদের জীবনযাত্রা, তাদের পড়াশোনার ক্ষেত্রে এতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আজকে কি হলো? একটা নির্বাচিত সরকারকে জোর করে, গায়ের জোর দেখিয়ে যারা সেখান থেকে সরিয়ে দিয়েছিল, এবং বাইরে থেকে বহিরাগত কোনো কিছু ব্যক্তিদেরকে 20 বছর, 21 বছর, 18 বছরের অল্প বয়সী ছেলেরা, তারা বিভিন্ন দপ্তরের প্রধান হয়ে আজকে বসে রয়েছে, যাদের অভিজ্ঞতা জিরো। তারা কিনা বলে সংবিধান চেঞ্জ করবে, সংবিধানকে চেঞ্জ করে দিয়ে একটা সংস্কার করে তারপরে নির্বাচন করবে। আজকে বাংলাদেশের এই অবস্থার জন্য আজকে আদিবাসী সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় এই অবস্থার জন্য দায়ী বকলমে তারাই। আজকে তাদেরকে মনে করতে হতো সেই সময়, সেই রাত্রেবেলা যখন আন্দোলন করতে যাচ্ছে, শেখ হাসিনার ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভাঙচুর, এটা ওটা করে মূর্তি টুর্তি তো ইনারাই জ্বালিয়েছে। অন্যদের সাথে পিছন দিক থেকে জামাতি মৌলবাদীরা এরা পিছন দিক থেকে ঢুকে গিয়ে বিভিন্নভাবে অত্যাচার শুরু করছে। একটা রাষ্ট্রকে ভেঙে চুড়ে আজকে যেখানে বাংলাদেশ বিশ্ব ক্ষুধার সূচকে অনেক উপরে উঠে যাচ্ছিল, সেইখানটাও সেই বাংলাদেশ আজকে পিছিয়ে পড়া একটা রাষ্ট্র হয়ে যাচ্ছে। আজকে আমাদের ভাবতে খারাপ লাগছে, একটা রাষ্ট্র যদি, পার্শ্ববর্তী রাষ্ট্র যদি পিছিয়ে যায়, তাহলে তার পাশের রাষ্ট্রগুলোতেও এফেক্ট পড়ে। আমি এইটা গণ আন্দোলনের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে আন্দোলন করলে পরে আজকে আর হবে না। আজকে আন্দোলন করলে পরে সংখ্যা ওই মানুষগুলো 2%, 5% মানুষ রয়েছেন, বেশিরভাগই তারপরে পাকিস্তান, আফগানিস্তান থেকে মৌলবাদ, আতঙ্কবাদরা আর্মস রাইফেলস নিয়ে ঢুকে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে একটা সন্ত্রাসের পরিবেশ, ইসলামিক রাষ্ট্র গঠনের চেষ্টা, এবং এটাকে মদত। আজকে আমি দেখলাম যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসাও এখন লাগবে না, শিথিল করে দেওয়া হয়েছে। তার মানে অবাধ যাতায়াত। পাকিস্তান বকলমে পাকিস্তান দখল করে নিয়েছে বাংলাদেশকে দখল করে নিয়েছে। আমরা এই জায়গাটাতে কেন্দ্র বা রাজ্য, অমরেন্দ্র বাবু যে বললেন, এই বিষয়টাও সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কিছু নয়। আজকে কেন্দ্র রাজ্যের বিষয় না, আজকে ভাবতে লাগবে আমাদের দেশ, তার পার্শ্ববর্তী একটা রাজ্য, এই রাষ্ট্র, সে রাষ্ট্র আজকে মানুষজন আজকে নিপীড়িত, আজকে অত্যাচারিত, তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো উচিত। কেন্দ্র যেরকম তার রোল প্লে করবে, রাজ্যও তার রোল প্লে করবে। প্রত্যেককে দায়বদ্ধ হবে এখানে মানবিকতার খাতিরে, মানুষকে বাঁচানোর তাগিদে এদের বাংলাদেশের পাশে আমাদের দাঁড়ানো উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভারতবর্ষ সেভাবে করে দাঁড়াতে পারছে না। আমি আর বেশি কথা বলবো না, আমি অন্যদের কথাটা শুনতেই আজকে বেশি। কিন্তু আমি বলি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি যে অন্যায় অবিচার, বা সনাতনী হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচার, বা ইসলামিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে চেষ্টা, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এটাকে বড় শক্তিশালী মাথা হয়ে যারা যুদ্ধের পরিবেশ বাংলাদেশের সাথে ভারতবর্ষে লাগানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে লাগবে। কারণ ভারতবর্ষ একটা শক্তিশালী রাষ্ট্র, এটা দেখিয়ে দেওয়ার এখন সময় চলে আসছে, সাইড টাইম। বুঝতে পেরেছি। আমি এখানে সরাসরি জয়েলবাবুর কাছে যাব। জয়েলবাবু, কার্যত যা বোঝা যাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হোক কিংবা রাজনৈতিক তরজা হোক, সব ক্ষেত্রেই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো মানুষ। জনতাই যদি না থাকে, রাজনীতি বা কোথা থেকে থাকবে, সাম্প্রদায়িকতাই বা কোথা থেকে থাকবে।
একের পর এক মানুষের ওপর যেভাবে নির্যাতন চলছে, সেই নির্যাতনের কথা যদি ভারতবর্ষ বলে, একটা রাষ্ট্র হিসেবে অন্য রাষ্ট্রকে এটা অবমাননা করা নয়, অপমান করা নয়। ইউনূস সরকারকে এই জন্য বলা হচ্ছে তার কারণ এই বিষয়টিকে যেন শান্তির দিকে নিয়ে যেতে পারে। কিন্তু কোথায়? উল্টো তো দেখা যাচ্ছে পেছন থেকে নেপথ্যে কন্টিনিউয়াস ক্রমাগত মৌলবাদীদের আস্ফালন বেড়েই চলেছে। জয়বাবু, কি করে যে ইউনূস সরকার তিনি নোবেল পুরস্কার পেয়েছিল সেটা সারা বিশ্ব মানুষ দেখেছে। আশ্চর্যজনক একটা বিষয়, তার নেতৃত্বে সরকার যে চলছে সেখানে আজকে নিজের অধিকার তারা পায় না। যারা অধিকার নিয়ে লড়াই করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হবে, তাদেরকে মারতে হবে, তাদেরকে ঘর ছাড়া করে দিতে হবে। আর যারা এতক্ষণ ধরে আমরা কথাগুলো শুনলাম, সত্যিকারে একটা দুঃখজনক বিষয়, যারা মুসলিম ছাড়া বাংলাদেশে থাকবে তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। যারা 90% বলছে, কিসের জন্য 90% বলছে? আজকে গণতন্ত্র সেখানে, আজকে ধর্ম নিরপেক্ষ সেখানে উঠে দিতে চাইছেন। তারা কারা করতে চাইছেন? কোন উপদেষ্টা কমিটি তারা তৈরি করে দিয়েছে? কার নেতৃত্বে সরকার চলছে? সেখানে কি আর শুধু মুসলিমরাই থাকবে? আর এখানে কোনো জাতি থাকবে না? তাদেরকে আবার হুমকি কোথাও কোথাও দেওয়া হয়। আমরা তো পাশে বাংলাদেশ, পাশে আমি এখানকার মালদা জেলা হবিবপুর এলাকার বিধায়ক, সেখানে না কোথাও কোথাও সরকার, ইউনূস সরকারের চলছে তাদের দল, তারা সেখানে হুমকি দিচ্ছে যে আপনার এখানে থাকতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে, আর না হলে থাকতে পারবেন না। এইরকম হুমকি দিয়েছিল। আপনারা দেখেছেন যে সেখানে আপনারা যখন কোথাও দুর্গা পূজা যদি করতে হয় এত টাকা দিতে হবে, নাহলে আপনি পূজা করতে পারবেন না। যারা হিন্দুরা যেখানে আছে সেখানে পূজা পাঠ করতে পারবে না, সেখানে শঙ্খধ্বনি সেখানে তারা শঙ্খধ্বনি বাজাতে পারবে না। এইরকম পরিস্থিতি চলছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যদি মুসলিমই থাকবে আর অন্য কিছু কেউ থাকবে না। তার দৃশ্য কি? আমরা দুঃখজনক বিষয়ে আমরা জানি যে আমরা ভারতে সমস্ত মানুষকে আমরা ভালো রেখেছি। আমরা এইখানে যেভাবে মানুষ, আমরা সমস্ত ধর্মের মানুষজন আমরা বসবাস করি, নিজের ভাই ভাই হিসেবে আমরা চলাফেরা করি। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে দেখা গেছে। সেখানে ইউনূসের সরকারের মাধ্যমে যে চলছে, আমি বারবার ধিক্কার জানাই। আর তারপরে এখন আদিবাসীর উপরে অত্যাচার চলছে, এটা খুব দুঃখজনক, নিন্দনীয় বিষয়। আর যারা সেখানে আদিবাসী যেখানে পদাধিকার রয়েছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। আদিবাসীর সমাজের কথা বলতে গিয়ে তারা লজ্জা বোধ করছে। এখানকার সরকার যিনি আছেন, আমাদের এখানকার সরকার আদিবাসীদের জন্য, হিন্দু মানুষের জন্য একবারও কথা মুখ খুলেননি, তাদের পাশে দাঁড়াননি। তাহলে আমরা কোথায় যাব? আপনারা দেখেছেন সেখানে এই 2 দিনের আগের যে ঘটনা, আমাদের সেখানে নিতপুরের এলাকাতে যেখানে ঘটনা, এক অ্যাক্টিভ মেম্বারকে, সেখানে বাংলাদেশি অ্যাক্টিভ মেম্বারকে তারা জমি বিবাদ করে তাকে 3 জন মিলে তাকে চাকু মারে। আর সেখানে আগ্রাতে তারা চলে আসে, মানে পালিয়ে আসছিল সেখানে কি সেন্টার নেওয়ার জন্য, ভারতে আসবো, সেখানে সেন্টার নেবো, বাঁচবো, বাঁচার জন্য। আর সেখানে বিএসএফ হাতে ধরা পড়লো। আর সেটা কি, তারা কি ক্রিমিনাল নয়? সেখানে আজকে যারা বাংলাদেশিতে এইরকম কাজ করছে আর তারা ভারতে সেন্টার নিচ্ছেন। আর যারা এখানে অনেক বাংলাদেশি মানুষজন, এখানে অনেক লোকের কাগজপত্র রয়েছে, তারা ভোট দিয়ে যাচ্ছেন। এখানে আমরা বলছি সাবধান, যারা এরকম করে দিয়েছেন, যারা সেখানে আমাদের হিন্দুবাসীদেরকে মারছেন, যারা ওইখানে যারা আদিবাসীদের উপরে অত্যাচার চলছে, ন্যায্য কথা আন্দোলন করতে গিয়ে যারা আদিবাসীদের যেখানে লেখাপড়ার ক্ষেত্রে সেখানে একটা এটা বাদ দিচ্ছেন, তাদের সেখানে একটা বিবেকে লাগছে, তার জন্য আন্দোলন করতে গিয়ে তাদের এত বড় একটা সমস্যার মধ্যে পড়তে হয়। আমরাও এখানে যদি আমরা কঠোর ব্যবস্থা যদি করি, সেখানে যারা আজকে পীড়িত করছেন, পাকিস্তান আর বাংলাদেশ আজকে ভিসা পাসপোর্ট ছাড়া তারা পীড়িত করতে চাইছেন। কিন্তু ভারত যদি ইচ্ছা করে, আজকে ভারত যদি ইচ্ছা করে এখান থেকে একটা জিনিস যদি না পায়, তাহলে সেখানে সেটা দেখে দেখে বসে বসে থেকে মরে যাবে। আমরা জানি, আমরা তার বাংলাদেশকে আমরা ক্ষতি করতে চাই না। বাংলাদেশকে সব সময় আমরা এখান থেকে মানুষজন, এখানে যতক্ষণ পর্যন্ত এখনো ভারতের মধ্যে বাংলাদেশি লোকজন আছে যেখানে তার ঘেরা নেই, এখানে বাংলাদেশিতে যদি না আসে, গুরু মুখ থেকে শুরু করে এখান থেকে সমস্ত জিনিস না নিয়ে গেলে তারা বাঁচে না। কিন্তু তারা চুরি করে নিয়ে যাচ্ছে।
তাহলে আমরা কি করব যদি আমরা সেখানে বাংলাদেশি মানুষকে যদি পাই যে আদিবাসীর উপরে যারা অত্যাচার করছে, সেখানে যদি অন্য জাতি যদি আসে, তাহলে আমরা কি করব? আমরা নিজের হাতে আইনটা ধরবো? আমরা নিজের হাতে আইনটা আমরা ধরিনি, সেখানে সরকারি ভাবে সেখানে তাদেরকে কট্টর ভাবে আমরা ধরে আমরা জিএল এর মাধ্যমে সেটা কোর্টের মাধ্যমে মোকাবিলা করছি। আমরা আন্দোলনের মধ্যে আছি, আমরা বাংলাদেশে আদিবাসীর মানুষের মধ্যে আমরা তাদের সাথে আমরা রয়েছি, হিন্দুবাসীদের সাথে আমরা রয়েছি, মাঠে আন্দোলন করছি, প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ মানুষকে নামাবো। আর একটা জিনিস যদি আমরা এখান থেকে অহংকার করে যাই, যারা যে আজকে করছেন, কিন্তু সেখানে তারা বসে বসে তারা মরবে। সেখানে একটা জিনিস যদি না যায়, সমস্ত ধান থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, আজকে জিরা থেকে শুরু করে, আজকে সমস্ত রকমের খাদ্য থেকে শুরু করে সব যায় সেখানে। বাংলাদেশি মানুষকে আমাদের সরকার, ভারত সরকার সেখানে পাঠায়, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। আজকে ভারত সরকার তাদের উপরে চোখ তুলেননি, এত বড় সহ্য করেছেন, আমরাও সহ্য করে আছি। কিন্তু আর কতদিন এরকম যদি চলে? ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যারা আজকে মূল্যবাদী সরকার চলছেন, ওদের দল আজকে এরকম করছে, যাদেরকে হুমকি দিচ্ছে, যেখানে যেখানে শিল্পহানি চলছে, যেখানে যেখানে রেপ ধর্ষণ হচ্ছে, যেখানে যেখানে চিল্লাচ্ছে, তারা বাঁচানোর জন্য চেষ্টা করছেন না। আমরা যদি এরকম করে গর্জন করে যদি উঠি, তাহলে আমরাও মানুষকে খেপাতে পারি, আমরাও সেখানে আন্দোলন করতে পারি, আমরাও তাদেরকে সেখান থেকে আমরা কিছু করতে পারি। এই জন্য আমরা বলতে চাইছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু জয়েল বাবু, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি জয়েল বাবু যে আমরা সম্প্রীতিতেই বিশ্বাস করি এবং সহনশীলতাতেই বিশ্বাস করি। আমরা ভারতবর্ষ এবং কোনো প্রতিবেশী রাষ্ট্রকেই ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, যা আপনার কথার মাধ্যমেও আমরা বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে, আমরা কেন অনেকের মধ্যে আমি বলতে চাই ছোট করার বিষয় না, আমরা দেখতে 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 আমাদের নিজেদের চোখের জল পড়ছে। আমরা সেখানে যেখানে আপনারা দেখে চিন্ময় প্রভুকে তারা যেভাবে আটকে রেখে দিয়েছেন, তারা এখানে যারা আজকে মোকাবিলা করেছিলেন, যারা উকিলরা মোকাবিলা করেছিলেন, তারা মোকাবিলা করতে পারবে না। 51 জন সেখানে উকিলকে তাকে বন্দি করে রাখা হলো, তাদেরকে ধমকি হলো যে যদি ওখানে যে অ্যাডভোকেট সেখানে তার হয়ে মোকাবিলা করবেন, সেখানে কোর্টে মোকাবিলা করবেন তাকে বাঁচানোর জন্য, যারা হিন্দুদেরকে বিনা দোষে তাদেরকে সেখানে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কেউ যদি তাদেরকে বাঁচানোর জন্য কেউ লয়ার যদি লড়ে, তাদেরকে হুমকি দিয়েছেন, তারা লড়তে পারবে না। তাহলে যাবে কোথায়? যাবেটা কোথায়? সেখানে আইনের কি আছে? আর এইরকম করে সরকার চলছে, আমাদের খুব দুঃখজনক বিষয় থাকে। আমরা ভারতে আছি, এখানে ভারতকে দেখে শিখুক, পাশে দেশকে দেখে শিখুক। আমাদের খুব দুঃখজনক, এই দুঃখজনক বিষয় দেখছি বলে এইগুলো কথা আমাদের মুখ থেকে বেরোলো, না হলে আমাদের মুখ থেকে এরকম কোনোদিন কথাগুলো বেরোয়নি। এটা দুঃখের বিষয়। আমরা হিন্দুবাসীদেরকে আমরা এরকম যদি হয়, আমরা সহ্য করতে পারবো না। উনি হিন্দু হয়ে আছেন বলে তাকে এটা ভোগ করতে হবে, তিনি আদিবাসী হয়ে আছেন বলে এটা ভোগ করতে হবে, এটা আমরা মেনে নিতে পারি না, আমরা মাথা নত করতে পারি না। এই রকম করার জন্য অনেকবার, 2 বার 3 বার সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে শুধু ধর্মকে বাঁচানোর জন্য। আর তারা কি করবেন? তার জন্য আমরা এই ধিক্কার জানাচ্ছি, ইউনূস সরকারকে আরেকবার ধিক্কার জানাই। বুঝতে পেরেছি। আমি এখানে খোকনবাবুর কাছে যাব। খোকনবাবু, একটি বিষয় আমাদের কাছে ইনফরমেশন আসছে, কতটা সত্যি বা মিথ্যে আপনি বলে দিন। বলেছেন, যা শুনতে পাচ্ছি আমরা, আদিবাসী শব্দটিকে পরিচয়, মানে তারা যে আদিবাসী, এটা প্রমাণ দিতে হচ্ছে তাদেরকে, বারবার করে এটা পরিচয় দিতে হচ্ছে যে তারা আদিবাসী। এরকম পোর্টফোলিও কি তৈরি হচ্ছে বাংলাদেশে? প্রথমে অনেক ধন্যবাদ দেই আপনাকে, এবং আমি যে 3 জন প্যানেলিস্টের কথা শুনলাম, যে আসলে আমরা আজকে যেটা আলোচনায় বসছি, যে এই শব্দটা, এবং এটা আমাকে প্রশ্ন করলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমি মনে করছিলাম যে কনটেক্সট থেকে হয়তো যে আমরা অনেক বাইরে চলে যাচ্ছি, হয়তো যে আমাদের যারা প্যানেলিস্ট বাইরে আছেন ওই পার থেকে, আপনাদের সহমর্মিতা এবং সলিডারিটির জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের লড়াইটা আমাদেরকে করতে হবে, বা আমরা এখানে যারা আছি, এবং সেটা হচ্ছে যে আইনগতভাবে। তো যে প্রশ্নটা অ্যাঙ্কর করেছেন
আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রশ্নটা এখানে যে ইন্ডিজিনাস যে শব্দটা আছে এবং আদিবাসী হিসেবে আমরা নিজেদের স্বীকৃতি চাচ্ছি, এবং সাংবিধানিকভাবে এখন যে স্বীকৃতিটি আমাদের আছে এটা হচ্ছে যে ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী। এটা সংবিধানের হচ্ছে যে 23-এর ক পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আনা হয়, যে বাংলাদেশে বাঙালি ছাড়াও সেখানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তা আছে। তো আমরা যারা এখানে বছরের পর বছর ধরে আছি, আমরা আসলে চেয়েছি এই শব্দটাকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক একটা হচ্ছে যে আমাদের জন্য অবমাননাকর শব্দ, এই শব্দটাকে পরিবর্তন করে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সব ধরনের জাতিগোষ্ঠী যারা তফসিল অন্তর্ভুক্ত প্রায় 50-টির অধিক জাতিগোষ্ঠী সবাই এটাতে স্বীকৃতি দিয়েছে যে আমাদেরকে আদিবাসী হিসেবে পরিচিতি দেয়া হোক। এবং এটা হচ্ছে যে একটা দায় বর্তায় রাষ্ট্রের, কারণ আইএলও কনভেনশন নাম্বার 169 এবং এখনো বাংলাদেশ সরকার রেটিফাই করেনি, তবে আইএলও কনভেনশন 107 রেটিফাই করেছেন। সেই অনুপাতে হচ্ছে যে আমরা বলতে পারি, এবং হচ্ছে যে সরকার বিগত সরকার যেমন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলাদেশ সরকারের এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানেও একটা তারা হচ্ছে যে প্রমিস করেছিল, তাছাড়া তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রমিস করেছিল। কিন্তু যেমন গত সরকার 15 বছর ছিলেন, তারাও কিন্তু ওই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তায় রেখে দিয়ে গেছেন। এবং বর্তমানে যারা আসছে দেখলাম যে যে গ্রাফিতিটা সেখানে ছিল, সেখান থেকে কিন্তু আদিবাসী শব্দটা মুছে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা গেল হচ্ছে যে বাংলাদেশের বিষয়টা। এখন এখানে জুয়েল মুর্মু গমকে মহাশয় আছেন এবং অমলেন্দু বিকাশ দা আছেন, তারা হয়তো যে ইন্ডিয়ার সরকারে আছেন। দেখুন, ইন্ডিয়ার সরকারই কিন্তু এখনো যে এই আইএলও কনভেনশন নাম্বার 107 এবং 169টাকে রেটিফাই করেনি, এবং সেখানকার আদিবাসীরাও কিন্তু আদিবাসী বা ইন্ডিজিনাস হিসাবে স্বীকৃতি পায়নি। এটা কিন্তু শুধু হয়তো যে এখন আমরা বাংলাদেশের আদিবাসীদের অবস্থা দেখে চোখের জল ফেলতেছি, কিন্তু খোদ বিজেপির সরকার কিন্তু ইন্ডিয়ায় আছেন, বসে আছেন। তা ইন্ডিয়ার আদিবাসীদেরও কিন্তু এই দাবি একই দাবি, যে তারাও কিন্তু সেখানে আদিবাসী হিসেবে স্বীকৃতি চায়, তারা কিন্তু সেখানে আদিবাসী হিসেবে স্বীকৃতি পায়নি। তারা হচ্ছে যে ট্রাইবাল হিসেবে সেখানে স্বীকৃতি পেয়েছে, এবং সংবিধানে কিছু রিজার্ভেশন আছে, যেটা হয়তো আমরা আনফরচুনেটলি আমরা এখানে রিজার্ভেশনটা পাইনি। তো আমার মনে হয় যে আমাদের যে দাবিটা আমরা আদিবাসীরা হচ্ছে যে এই দাবিটা নিয়ে এটাই প্রথম না, এর আগে থেকেও আমরা সোচ্চার, এবং হচ্ছে যে যেসব স্টুডেন্ট যারা অ্যাক্টিভিস্ট যারা এটার সাথে জড়িত, তারা আমার খুবই ঘনিষ্ঠ ছোট ভাই, হয়তো যে ঢাকায় থাকলে আমিও সেখানে উপস্থিত থাকতাম, আমারও মাথা ফাটতো। এটা স্বাভাবিক, যেহেতু আমি ঢাকার বাইরে আছি, আমি সেখানে যেতে পারিনি। তো আমরা চাই যে আপনারা যে ধরনের সলিডারিটি আমাদেরকে দেখিয়েছেন, মনে হয় যে ইন্ডিয়ার আদিবাসীদের প্রতি খোদ আপনাদের সলিডারিটি যদি থাকে পার্টিগত ভাবে, সেটা অনেক কাজে লাগবে। এবং আইএলও কনভেনশন 107 এবং আইএলও কনভেনশন 169 যদি ইন্ডিয়ান সরকার যারা আছে বিজেপি তারা রেটিফাই করে যায়, তাহলে মনে হয় যে ইন্ডিয়ার যারা আদিবাসী আছে তাদের উপকার হবে। ডেফিনেটলি আমরা তো এটার জন্য ফাইট করতেছি গ্রাউন্ডে, যতক্ষণ পর্যন্ত কথা জিজ্ঞেস করব ততক্ষণ পর্যন্ত আমরা এটার জন্য ফাইট করে যাব। খুনবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। জি বলুন। হ্যাঁ, বলছি আমি নানান ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল করেছি, আপনি বিভিন্ন কথা প্রসঙ্গে ভারতের আদিবাসী কিংবা ভারতের সঙ্গে বাংলাদেশের ওপর কিভাবে কি করা হয়েছে হাসিনা সরকারের সময়কালীন অবস্থাতেও এবং তার সঙ্গে সঙ্গে এই সরকারের সময়কালীন অবস্থাতেও, আমি বলছি আমরা যারা আপনাদের জন্য সলিডারিটি দেখাচ্ছি কিংবা সত্যি সত্যি যারা ভাবছি যে ওখানে সত্যি এইভাবে নির্যাতন হচ্ছে, এটা কি আমরা খুব ভুল করছি? না, অবশ্যই ভুল করছেন না, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার হচ্ছে খোকনবাবু, আপনার মনে হচ্ছে যে বাকিরা হয়তো রাজনীতি করছে এবং ফ্যাক্ট, না না আমি সব বলছি, আপনি নাও দেখান বাকিদের হ্যাঁ বলুন বলুন। এটা যদি আপনি আমি বলতেছি আপনার কাছে করজোড়ে, আপনি যদি এটা ব্রডকাস্ট নাও করেন, আমাদের প্রতি সলিডারিটি নাও দেখান, এটা আমরা করে যেতাম, এটা আমাদের কাজ। এবং আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা যে বলেছেন, দেখুন খোকনবাবু, আপনি কোনোভাবে হয় আমার কোনো কথা, আপনি আমাকে কথা বলতে দিবেন তো? নিশ্চয়ই, প্লিজ আপনি বলুন। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যিনি হচ্ছে যে দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ, অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ,
উনি আপনার কথায় বসে নাই, উনি অনেক আগে থেকে এই কাজগুলো করেন এবং আমাদের সাথে বাবু আপনার কথার মধ্যে যথেষ্ট আপনি বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন যে ভারতীয় মিডিয়া যারা আপনাদের নিয়ে আমরা কথা বলছি, আপনার আমাদের জন্য বসে নেই, এই কথাগুলো না খুব খুব অত্যন্ত অপমানজনক। আপনি যেটা করছেন সেটা রীতিমতো আপনারা অপমান করছেন। এবং সবচেয়ে বড় বিষয়, যদি সত্যি সত্যি আপনাদের বিষয় নিয়ে কোনো খারাপ মন্তব্য থাকতো তাহলে এইভাবে দিনের পর দিন আমরা ডিসকাশন করতাম না। এবং সবচেয়ে বড় বিষয়, না প্লিজ, না আপনার মনে হচ্ছে আপনি খারাপ মন্তব্য করছেন না, কিন্তু এই পর্যায়ে আমি অপোজিট দিকে যখন বসে আছি তখন একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হচ্ছে খোকনবাবু, যে আপনি যে বলছেন যে আমরা না বললেও রবীন্দ্রবাবু ঠিক এই বিষয়ে কথা বলবেন, এই বিষয়গুলো সত্যি অত্যন্ত খারাপ লাগার বিষয়। এভাবে না বললেও পারতেন। হ্যাঁ, এখানে যেহেতু প্রতিনিধি আছে উনি এটাকে ক্লারিফাই করুক, ব্যাখ্যা করুক। না, ব্যাখ্যা তো অবশ্যই করবেন, কিন্তু তার চেয়ে বড় বিষয় আপনি বরাবর বলছেন যে আদিবাসীদের উপর ভারতে কি করা হয়নি, এই বিষয়টি কেন? আদিবাসীদের ওপর বাংলাদেশে কি করা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছেন, সেই বিষয়টি আমরা তুলে ধরছি এই জন্য যেন অন্তত আপনাদের সেখানে সেফটি সিকিউরিটি থাকে। তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই বা ভারতের কোনো তুলনা নেই। আমরা কিন্তু এটা একবারও বলিনি যে ভারতে কোনো কিছু হচ্ছে না, বাংলাদেশে শুধুমাত্র হচ্ছে, এটা একবারও বলিনি। আমাদের শুধু মূল বক্তব্য এই জায়গাতে বাংলাদেশে নির্যাতন হচ্ছে এবং সেই জায়গায় আমরা সলিডারিটি দেখাতে চাইছি যেন সেখানে সেফটি সিকিউরিটি থাকে। প্লিজ। এটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু যেটা একই সাথে বলেছি যে সেখানেও আমাদের জাতি ভাইরা আছে, যেমন এখানে জুয়েলদা আছেন, ঠিক আছে, সেখানে তারা হচ্ছে যে আদিবাসী হিসেবে স্বীকৃতি চায়, তারা আদিবাসী হিসেবে এখনো স্বীকৃতি পায়নি। ঠিক আছে, আপনারাও সেখানে প্যানেল ডিসকাশন করুন। বাংলাদেশে এরকম আপনারা বাংলাদেশের মিডিয়াকে বলুন এরকম একটা প্যানেল ডিসকাশন করতে, যেখানে ভারতের হয়ে আপনারা কথা বলবেন এবং সেখানে বলবেন যে ভারতবর্ষে আদিবাসীদের কেন সেফটি সিকিউরিটি দেওয়া হচ্ছে না। আমি খুব খুশি হব, বিশ্বাস করুন, আমি খুব খুশি হব। বুঝতে পেরেছি, না ঠিক আছে, একেবারে বুঝতে পেরেছি। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে আছি খোকনবাবু, আমাদের কিছু প্রোটোকল রয়েছে খোকনবাবু, আমাদের না ঠিক কেন খারাপ লাগবে, ছি আমি একবারও সেটা বলিনি। যেমন আপনারটা খারাপ লাগলো, আপনাকে বুদ্ধিজীবী বলাতে আপনার গায়ে লেগেছে, ঠিক সেরকম ভাবে আমাদেরও তাই মনে হচ্ছে যে আপনারা অপমান করছেন। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের চারজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো প্লিজ খোকনবাবু। আমি অমলেন্দুর কাছে যাবো। অমলেন্দুবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড প্লিজ। প্রতিষ্ঠা করবেন, সত্যকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছি খোকনবাবু, সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আপনি আমার সাবজেক্টটা প্লিজ এভাবে ডিসাইড করে দেবেন না প্লিজ। আমার সাবজেক্ট আলাদা, আমি জার্নালিজম করছি, আপনার কাজটা আলাদা। আপনি আদিবাসী সংগঠনের কোনো নেতা হতে পারেন কিংবা যে কোনো মানুষ হতে পারেন, আপনার জায়গায় আপনি অবশ্যই শ্রদ্ধার জায়গায় রয়েছেন, কিন্তু জার্নালিজমে কি করা উচিত, জার্নালিস্ট হিসেবে কি করা উচিত সেটা আপনি দেখবেন না। প্লিজ এইভাবে বলতে আসবেন না, প্লিজ লিমিটটা মেনটেন করুন। অমলেন্দুবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। অঞ্জনদা, আজকে বাংলাদেশে কোন নাগরিক ভারতীয় আদিবাসী সমাজকে ভারত সরকার কি সুবিধা দেন বা কি সাংবিধানিক অধিকার দেন তার সমালোচনা করার কোনো এখতিয়ার বা অধিকার তাদের নেই, তার আমি তীব্র প্রতিবাদ জানাই প্রথম। দ্বিতীয় কথা, ভারতবর্ষ আদিবাসী সমাজকে কিভাবে দেখে তার প্রমাণ হচ্ছে ভারতের অনারেবল প্রেসিডেন্ট হচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন আদিবাসী সমাজের আমাদের মাতৃশক্তি। সেখান থেকে গোটা বিশ্বের শিক্ষা নেওয়া উচিত যে ভারতবর্ষ তার চিরাচরিত সংস্কৃতি মেনে বা আদিবাসী সমাজকে কিভাবে সম্মান করে এখান থেকে। এবং ভারতবর্ষের সংবিধানে বা ভারতবর্ষের আইপিসিতে আদিবাসীদের উপর যদি কোনো অত্যাচার হয় তার জন্য আলাদা অ্যাক্টও আছে। এবং ভারতবর্ষের আদিবাসী সমাজের প্রতিটা ক্ষেত্রে, পার্লামেন্ট থেকে শুরু করে অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তাদের জন্য সিট রিজার্ভ থাকে। তো এই জায়গায় ভারতবর্ষে যেভাবে আদিবাসী সমাজকে সুরক্ষিত রাখা হয়, সে গোটা পৃথিবীর অন্য কোন দেশ ভারতবর্ষের সামগ্রিক আদিবাসী সমাজকে যেভাবে সুরক্ষিত রাখা হয় তা নিয়ে কোশ্চেন করার কোনো এখতিয়ারই নেই। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। দ্বিতীয় কথা, যাচ্ছি অমলেন্দুবাবু, আর সময় দিতে পারছি না, সো সরি। আমি গৌরঙ্গবাবুর কাছে যাবো। গৌরঙ্গবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। ভারত বিদ্বেষী যে মনোভাব মানুষের মধ্যে বিষের আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা একদিনের পরিকল্পনা নয়, দীর্ঘদিন থেকে জামাত, মৌলবাদ, পাকিস্তান বিভিন্নভাবে চক্রান্ত করে যে ভারতবর্ষকে ছোট করবার জন্য, ভারতবর্ষকে হেয় করবার জন্য প্রত্যেকটি মানুষ ওখানে যারা বিভিন্ন কথা বলেন, বাংলাদেশের প্রতি নমনীয় মনোভাব এখন বর্তমানে রাখা উচিত নয়। কারণ বিশ্বের মতো ভারত বিদ্বেষী মনোভাব সরিয়ে দেওয়া হয়েছে প্রতিটা জায়গায়।
সুতরাং বাংলাদেশ আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, আজকে প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয় বাংলাদেশ। এবং বাংলাদেশকে যে সমস্ত সুযোগ সুবিধা ভারতবর্ষের সরকার অর্থনৈতিক দিক থেকে করে থাকে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ এগুলো অপাত্রে দান হচ্ছে, দান ভারতবর্ষ করে আসতেছে, যে একদম বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশ নিজের সুরক্ষার বিষয়টা নিজে চিন্তিত করুক, মানুষ চিন্তিত করুক, কারণ এদের প্রতি কোনো দায়িত্ব পালন করলে ওরা সেটাকে ঘৃণার চোখে দেখছে এবং ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করছে। আমরা বেশ রঙ্গবাবু, আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, খোকনবাবুর কাছে যাবো, তারপর জোয়েল বাবুর কাছে গিয়ে একেবারে অন্তিম লগ্নে যাবো। খোকনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। ধন্যবাদ জানাই আপনাকে, অবশেষে সুযোগ দিয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে, দেখুন, বাংলাদেশের যেটা ইন্টারনাল যে আমাদের যেটা হচ্ছে যে আপনার সিভিল বলেন বা এখানে ক্রিমিনাল বলেন বা যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ইন্টারনাল যে বিষয়, এটা ইন্টারনালি এগুলো হচ্ছে যে বিচার বা ল এবং জুডিশিয়ারি যেটা আছে সেটা তারা যারা কর্তৃপক্ষ আছে তারা বিষয়টুকু দেখবেন। এবং বাইরে থেকে যেটা সলিডারিটি জানানো যায়, যেমন হচ্ছে যে বা বাইরে থেকে যেটা হচ্ছে যে একটা কথা বলা যায়, কিন্তু হচ্ছে যে ইন্টারনালি ধরেন যে অনেকটা হচ্ছে যে আমরাকে এটা অ্যানালাইসিস করে বা মানে সমালোচনা করে এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। সেই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেটা ইন্টারনাল বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা আছেন তারা হয়তো যে বিষয়টুকু দেখবেন। তবে আদিবাসীদের যে বিষয়টা আছে, আদিবাসীদের যে মানে শুধু বাংলাদেশে না, সামগ্রিকভাবে যদি আমরা সাউথ এশিয়ায় দেখি, সব জায়গায়, যেমন নেপাল হচ্ছে যে এটাকে ILO 160। বেশ, সরি খোকনবাবু, আমার কাছে আর সময় নেই, আমি সবাইকে 1 মিনিট করে সময় দিচ্ছি, খারাপ ভাববেন না। আমি জয়বাবুর কাছে যাবো। জয়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। এগুলো তৈরি হচ্ছে, সেই জন্য আমি বিষয়টাকে অ্যারাইজ করেছি এখানে। হ্যাঁ, যে সমস্যা বাংলাদেশে হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়াও আছে। হ্যাঁ, আমি বলতে চাইছি, দেখুন, আমাদের আদিবাসী এখানে বিভিন্ন রকমের, আমরা ভারতে আমরা মান সম্মান পেয়েছি। যেমন যদি বলি যে 1 নম্বর নাগরিক যদি দেখেন, এখানে রাষ্ট্রপতি হয়েছে আজকে দ্রৌপদী মুর্মু, তাকে মান সম্মান, এখানকার সরকার মান সম্মান দিয়েছে, জায়গায় 1 নম্বর নাগরিক হিসাবে তিনি কিন্তু আছেন। আমি এরকম অনেক উদাহরণ হিসাবে আপনাদেরকে আমি বলতে পারবো। কোথাও আমাদের আদিবাসী সমাজকে সেখানে রাজ্যপাল করে দেওয়া হয়েছে, কোথাও আপনারা দেখেছেন যে এইখানে যখন সরকার যে ছিল, সেইখানে আমাদের যে বিজেপি সরকার ছিল, সেই সময় অটল বিহারী বাজপেয়ী যখন ছিল, সেই সময় 22শে ডিসেম্বর 2003 সালে 8ম তপশিলিতে আমাদের আদিবাসীদের যে কালচার, যে ভাষা অলচিকি, সেটা লিপিবদ্ধ হয়েছে বলে আমরা স্কুলে পড়াশোনা করতে পারছি। আদিবাসীদেরকে মান সম্মান দিয়েছে। আদিবাসীদের এইখানে জল, জমি, জঙ্গল বাঁচানোর জন্য একটা রাইট আছে। আদিবাসীদের জন্য এখানে যারা আদিবাসী মানুষ আছে, অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে, সেইখানে রয়েছেন। সেইখানে ভারতবর্ষ থেকে যে আদিবাসী উপরে তারা বলছেন, কিন্তু এইখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, কিন্তু আমরা সিস্টেমের মধ্যে দিয়ে আছি। আমি বলতে চাইছি, এইখানে আমাদের ভারত দেখে তারা শিখুক। আর সেই ইউনূস সরকার এখানে চলছে, এইখানে এটা চলতে পারে না সেই রকম। আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। আপনারা যারা আমাদের সঙ্গে জুড়েছিলেন ট্রাইব টিভি বাংলার পর্দায় সন্ধ্যে 7টার শোতে, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, বিশ্বাস করুন, হ্যাঁ আমরা জার্নালিস্ট, হ্যাঁ আমরা সাংবাদিক, হ্যাঁ ট্রাইব টিভি বাংলা খবর করে, তার কারণ এটাই আমাদের পেশা এবং আমরা গর্বিত এই বিষয়টিতে। এবং আমরা বিশ্বাস করি যে দেশের যে প্রান্তে যদি কোনো অন্যায় হয়, যদি কোনো অবিচার হয়, সেক্ষেত্রে খবর আমরা করব, খবরের কোনো সীমানা হয় না। অতএব যারা এই ধরনের মন্তব্য বা যারা এই ধরনের ভাবধারা নিজেদের মনে পোষণ করছেন, তারা ভুল করছেন। ট্রাইব টিভি বাংলা আরও খবর করবে। বাংলাদেশে যতবার নিপীড়ন হবে, সে আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, আর যারাই হোক, আর আদিবাসীরা তো আরও স্পেশালি, তার কারণ আমরা আদিবাসীদের জন্যই কথা বলে যাব।
এরকমই টানটা শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। নমস্কার।